আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের অ্যাকাউন্টিং লাইভ ক্লাসে স্বাগতম। আজকে পড়াবো আমি ইনশাল্লাহ হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, রাইট? কি পড়াবো আজকে? অ্যাকাউন্টিং। আমাকে একটু একটু পুরুত্ব বাড়াতে হবে, রাইট? অ্যাকাউন্টিং ফার্স্ট, কেমন? অ্যাকাউন্টিং ফার্স্ট, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3। চ্যাপ্টারটার নাম কি আমরা সবাই জানি? চ্যাপ্টারটার নাম কি বলুন তো? ব্যাংক সমন্বয় সমন্বয় বিবরণ। কেমন? যারা ক্লাসে আছেন সকলকে হচ্ছে ক্লাসে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। একটু মাথায় রাখবেন, এখন কথা হচ্ছে স্যার, এই ক্লাসটা হচ্ছে কাদের জন্য ইম্পর্টেন্ট মেইনলি? এই ক্লাসটা হচ্ছে স্যার দেখেন, এইচএসসি 25th and 26th, এইচএসসি 25th and 6th সবার জন্য ইম্পর্টেন্ট। কারণ এই এই ক্লাসে আমি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী একদম কোর কনসেপ্ট বেসিক থেকে পড়াবো। সো আপনি যদি কমার্সেরও হয়ে থাকেন, আপনার যদি বেসিক নলেজ থাকে, ইটস নট নেসেসারি আপনাকে অ্যাকাউন্টিং এ হিউজ নলেজ লাগবে। তো আমি একদম বেসিক হলেও ইনশাল্লাহ ক্লাসটা আপনি করতে হয়। এখন আমরা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন তো, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা বোর্ডগুলো। আর কারা এইচএসসি 25, কারা হচ্ছে এইচএসসি 25 আর কারা 26 একটু কাইন্ডলি জানান। কারণ আমি যখন পড়াবো যদি 25 হয় তাহলে আমি একটু মানে একটু ফাস্ট পড়ানোর ট্রাই করবো। আমি যে প্র্যাকটিস শিটও নিয়ে রেখেছি সো দ্যাট আপনারা যাতে করে প্র্যাকটিস করতে পারেন। বেসিক থেকে স্টার্ট করবো, আমাকে একটু কাইন্ডলি দ্রুত জানান তো। আর যারা ক্লাসটা করছেন একটু কাইন্ডলি সবার উদ্দেশ্য হচ্ছে একটা হাম্বল রিকোয়েস্ট, আমরা সকলে হচ্ছে ক্লাসটা হচ্ছে আমাদের ওয়ালে শেয়ার করতে পারি, আমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারি, তো তারাও যাতে ক্লাসটা করতে পারে। দেখেন, যখন অনেকজন স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করি আমাদেরকে ক্লাসগুলো নিতে আমাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, একটা কম্পিটিশন বা একটা টেন্ডেন্সি থাকবে। তো প্লিজ সবাই হচ্ছে কাইন্ডলি ক্লাসটা আমরা শেয়ার করে দিই। আর সবাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কাইন্ডলি হচ্ছে আমাদের সাথে থাকবেন, কেমন? আমাদের ক্লাসের সাথে থাকবেন। তো একটু আমরা হচ্ছে ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিই দ্রুত। দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই আমরা। আর সবকিছু ক্লিয়ার কিনা এবং আমি ক্লাসে স্টার্ট করবো কিনা আমাকে একটু কাইন্ডলি জানান। ক্লাসে স্টার্ট করবো কিনা, হ্যাঁ? একটু আমাকে জানান। ক্লাসটা আমরা স্টার্ট করে দেবো। সবাই হচ্ছে খাতা কলম নিয়ে একটু কাইন্ডলি বসুন, খাতা কলম নিয়ে। তো আমরা আজকে পড়াবো কিসে বলুন তো? আমাদের আজকের টপিক হচ্ছে কি, এটা একটু আমি হাইলাইট বড় করে লিখি, রাইট? ব্যাংক সমন্বয় বিবরণ। এটাকে অনেকেই ভয় পায়, অনেকেই ভয় পায়। ঠিক আছে স্যার, এই ভয়টাকে আমাদের কি করতে হবে? এই ভয়টাকে আমাদের কি করতে হবে স্যার? ভয়টাকে আমাদের জয় করতে হবে, রাইট? এটা অনেকেই আপনি দেখবেন, আপনার যারা সিনিয়র ছিল তারা অনেকেই হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার করবে না বা এটা ধরবেও না, ছুবেও না এবং এটার অ্যান্সারও করবে না। কিন্তু মনে রাখবেন স্যার, এমসিকিউ অ্যাটলিস্ট আমাকে এমসিকিউর জন্য হলো যেটা পড়তে হবে, রাইট? তো হচ্ছে আমরা এখন কি করব, তখন আমরা এটা পরে স্টার্ট করবো, কেমন? তা দেখেন, আমরা প্রথমে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই কথাটার মানেটা আসলে কি। ব্যাংক, আচ্ছা, সমন্বয়টাকে মনে করেন যে আমরা এখন আপাতত একটু রাখলাম, সমন্বয়টাকে আমরা রাখলাম, আমরা এখান থেকে খুঁজে নিই, সমন্বয়টাকে আমরা রাখলাম, তাহলে আমাদের কাছে থাকে কি স্যার বলুন তো? আমাদের কাছে থাকে কি? ব্যাংক বিবরণী। এখন ব্যাংক বিবরণীর ইংরেজিটাকে আমরা সবাই জানি, ব্যাংক বিবরণীর ইংরেজিটা কি বলুন তো? ব্যাংক স্টেটমেন্ট, রাইট? ব্যাংক স্টেটমেন্ট। এখন ব্যাংক স্টেটমেন্টের সাথে, হ্যাঁ,
লেকচার নাই, লেকচার 3-তে এটা। হ্যাঁ, লেকচার 3-তে, লেকচার 3-তে। কেন লেকচার 3-তে নাই? কে বলতেছে? না, কেন? লেকচার কত? এই যে, জি, এখানে এটা কিছু লাভের হারটা না ছিল। কোথায় দিতাম আপনাকে? তা আপনিই তো আমাকে দিবেন। সরি একটু ইন্টারাপশনের জন্য। তো দেখেন আমরা এই অধ্যায়টি কি ফার্স্ট ক্লাস? জি স্যার, এটা ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ আমরা আজকে একদম শুরু থেকে স্টার্ট করবো। তো প্লিজ সবাই হচ্ছে একটু ক্লাসে থাকবেন, স্যার খেয়াল করুন। স্যার আমরা সবাই বলেন তো, আমার সাথে সবাই একটু রেসপন্স করবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য উপকার হবে। ব্যাংক স্টেটমেন্টটা কি বলুন তো আমাকে একটু কাইন্ডলি, ব্যাংক স্টেটমেন্টটা কি? আমরা সবাই জানি, যেমন বিদেশ যাওয়ার ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে মানে কোনো একটা লোন নিতে গেলে অথবা কোনো একটা কাজ করতে গেলে আপনার কাছে ওই কোম্পানি কি চায়? ব্যাংক স্টেটমেন্ট চায়। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে মানে আপনি কখন ব্যাংকে কত টাকা রাখছেন, কখন উইথড্র করছেন, আপনার টোটাল হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা হচ্ছে আপনার ব্যাংক রাখে, সেটাকে বলা ব্যাংক স্টেটমেন্ট। কথা বুঝতে পারছেন? তাহলে ব্যাংক স্টেটমেন্টটাকে আমরা বুঝতে পারছি। আর ব্যাংক স্টেটমেন্টের বাংলা হচ্ছে কি? ব্যাংক বিবরণী, রাইট? এখন স্যার কথা হচ্ছে সমন্বয়, এই কথাটার মানেটা কি এটা আমাকে একটু বুঝতে হবে স্যার। ব্যাংক বিবরণী কি আমরা সবাই বুঝতে পারছি? বলুন তো ব্যাংক বিবরণী কি বুঝতে পারছি কিনা? ব্যাংক বিবরণী আজকে ফার্স্ট কে কি শুনছেন এবং আগে থেকে কারা কারা জানতেন? একটু কাইন্ডলি সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ, রেসপন্স করলে তো প্রায় সমস্যা নেই, তাইলে আমি বুঝতে পারি, একটু আগাতে বলবো ফার্স্ট। বলুন তো ব্যাংক স্টেটমেন্টটাকে আগে তো শুনছেন তাই না? ব্যাংক স্টেটমেন্ট মানে কি? মানে হচ্ছে আপনার টোটাল ব্যাংকিং হিস্ট্রিটা থাকবে, তাই তো? ব্যাংকিং হিস্ট্রিটা থাকবে, অর্থাৎ আপনার ট্রানজাকশন হিস্ট্রি থাকবে। আপনি কত টাকা উইথড্র করতেছেন, কত টাকা ব্যাংকে জমা দিচ্ছেন, টোটাল জিনিসটা হচ্ছে এখানে থাকবে ব্যাংক স্টেটমেন্ট, রাইট? এবার স্যার এবার খেয়াল করেন, এখন কত হচ্ছে স্যার সমন্বয়টা কি? আবার ব্যাংক স্টেটমেন্ট বুঝতে পারছি স্যার, আমার ব্যাংক সম্পর্কে বিভিন্ন তথ্য ওখানে থাকে, আমি কখন টাকা জমা দিচ্ছি, কখন নিচ্ছি, কখন ব্যাংক আমার থেকে চার্জ করতেছে, কখন মানে আদার সবগুলো জিনিস এখানে থাকে না, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এবার স্যার সমন্বয় কথাটা মানেটা কি? কেমন ব্যাংক সমন্বয়? স্যার সমন্বয় মানে হচ্ছে স্যার খেয়াল করেন, স্যার দেখেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ রাখার জন্য বলেন তো আমরা কি একটা বই তৈরি করি, মনে হয় যে একটা বইয়ের নাম আছে সুন্দর, তাকে কি বলা হয় স্যার দেখেন তো? তাকে বলা হয় নগদান বই, রাইট? নগদান বই আমরা কি করি? ব্যাংকের লেনদেন এবং নগদের লেনদেন গুলো আমরা লিপিবদ্ধ করি, কখন ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি, কখন ব্যাংক থেকে উইথড্র করছি, এগুলো আমরা কি করি স্যার? জমা রাখি। এবার স্যার দেখেন, এবার তাহলে এই যে নগদান বই, এটা কে তৈরি করে স্যার একটু বলেন তো? এটা তৈরি করে হচ্ছে কি? এটা তৈরি করে হচ্ছে ব্যবসা, রাইট? এটা কে তৈরি করে? এটা ব্যবসা তৈরি করে, তাই না? স্যার এবার দেখেন স্যার আরেকটা বইয়ের, এবার আমার হিসাব নিকাশ গুলো, আমি যে আমার মনে করেন যে একটা অ্যাকাউন্ট আছে, আমার ব্যবসার নামে একটা অ্যাকাউন্ট আছে, এখানে ব্যবসা কত টাকা, ব্যবসা থেকে কত টাকা ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে কত টাকা উইথড্র করতেছে, সেটার জন্য ব্যাংক তৈরি করে বলেন তো? সেটাকে বলা হয় কি? ব্যাংক বিবরণী, রাইট? এটাকে বলা হয় কি? ব্যাংক বিবরণী। এখন স্যার কত হচ্ছে এই ব্যাংক বিবরণীটা কে তৈরি করে একটু মাথায় রাখবেন, ব্যাংক বিবরণীটা কে তৈরি করে? আমরা সবাই তো জানি না। ব্যাংক বিবরণী কে তৈরি করে স্যার বলুন তো? ব্যাংক বিবরণী তৈরি করে হচ্ছে আমার ব্যাংক তৈরি করে। কারণ আমরা ব্যাংক যখন আমাদের বাইরের দেশে যাওয়ার প্রয়োজন হয় তখন আমরা কাছ থেকে স্টেটমেন্ট আনি, আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট আনি, তাহলে ব্যাংক বিবরণী তৈরি করে ব্যাংক, আর নগদান বই তৈরি করে ব্যবসা। স্যার এবার স্যার সমন্বয়টার সাথে এটার সম্পর্ক কি এটা একটু কাইন্ডলি বুঝাই বলেন। সরি স্যার খেয়াল করেন, এখন আমরা সমন্বয়, ব্যাংক সমন্বয় বিবরণী, এটা চ্যাপ্টার 3 না? চ্যাপ্টার 3 দেখাচ্ছি। স্যার খেয়াল করেন একদম ঠান্ডা মাথায়, মনে করেন যে হচ্ছে আপনি হচ্ছে আহ, আপনার ব্যাংকে সাপোজ খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার ব্যাংকে আপনি 50,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংকে কত আছে? 50,000 টাকা। এখানেও 50,000, ব্যাংকেও আছে 50,000, এখানে কারণ নতুন খুলছেন আপনি হিসাব রাখছেন কি? ব্যাংকে 50 আছে, এখানেও 50 আছে। এবার স্যার খেয়াল করেন, আপনি আপনার কোনো দেনাদারের কাছে 20,000 টাকা পান, ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় সবাই সবগুলো বুঝতে পারবে, না পারলে প্রশ্ন করবেন মাস্ট। তাহলে খেয়াল করেন,
ব্যাংকে বলুন তো স্যার, ব্যাংকে আপনি কত টাকা, আপনার দেনাদার কাছে কত টাকা পান বলুন তো স্যার? দেনাদারের কাছে আপনি 20,000 টাকা পান। সে আপনাকে না বলে, সে এতই ভালো মানুষ, এতই এতই একজন ভালো মানুষ, সে ডিরেক্ট ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিল, রাইট? স্যার খেয়াল করেন, ডিরেক্ট ব্যাংকে দিল কত হাজার টাকা? 20,000 টাকা। খেয়াল করেন স্যার, সে যে আমার ব্যাংকে টাকা জমা দিয়েছে সেটা আমি জানি না, তার মানে আমি নগদান বই অন্তর্ভুক্ত, মানে নগদান বই তো আমি লিখবো। আর ব্যাংকে লিখে কে? ব্যাংক। কথা খেয়াল করেন স্যার, ভালো করে বুঝিয়েন। নর্মালি দুই বইয়ে লেখা আছে 50,000 টাকা, আসলে আমার ব্যাংকে 50,000 আছে। মানে আমার দেনাদার, মানে আমি যার কাছে টাকা পাই, সে ডিরেক্টলি আমার ব্যাংকে সে 20,000 টাকা দিয়ে দিল, দেনাদার দিয়ে দিল। এখন আমি তো সেটা জানি না, তাহলে দেখেন তো এই টাকাটা এখানে কি করা নেই স্যার? দেখেন তো এই টাকাটা এখানে লেখা হয়নি। বুঝতে পারছেন স্যার? এবার দেখেন, মনে করেন আমার একজন হচ্ছে কি আছে, একজন সাপোজ অ্যাসিস্ট্যান্ট আছে, কথা বুঝতে পারছেন, অথবা কোন একটা ব্যবসার হচ্ছে ম্যানেজার। তো তাকে বলা হলো ব্যাংক, যে একটা চেক হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার জন্য। খেয়াল করেন স্যার, একটা চেক ব্যাংকে জমা দেওয়ার জন্য, ওই চেকের মাধ্যমে ব্যাংকে টাকা ঢুকবে। ওই চেকটা সাপোজ কত হাজার টাকা? 30,000 টাকা। মনে রাখবেন স্যার, ওই চেকের টাকা কত বলুন তো? ওই চেকের টাকা সাপোজ কত হাজার টাকা? ওই চেকের টাকা হচ্ছে 30,000 টাকা। খেয়াল করো, 30,000 টাকার চেক। আচ্ছা বলুন তো, আমি ধরে নিছি কি ব্যাংকে টাকা দিয়েছি, মানে কি বলুন তো, আমার ব্যাংকে 30,000 টাকা বাড়বে। সবাই কি বুঝছেন নাকি বুঝেন না একটু বলেন তো? কিন্তু এ হারামজাদা আমার এই চেকটা নিয়ে, মনে করেন যে সে হচ্ছে কোথায় চলে গেছে, সে কোথায় চলে গেছে, সে হচ্ছে সে হচ্ছে কোথায় চলে গেছে, সে হচ্ছে মনে করেন যে বান্দরবনে চলে গেছে। বান্দর বান্দরিতে বান্দর যে কি করছে, বান্দর বনে চলে গেছে গা, রাইট? সে বান্দরবন চলে গেছে গা। এখন দেখেন, তাহলে বললাম তো স্যার, আমার ব্যাংকে কি টাকাটা কি ঢুকছে? ব্যাংকে কি টাকাটা ঢুকছে? ঢুকে নাই। ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন স্যার, একদম ঠান্ডা মাথায় খেয়াল করলে পারবেন। তাইলে দেখেন, এই যে 30,000 টাকা আমি মনে করছি ব্যাংকে ঢুকে যাবে, কিন্তু ব্যাংকে ঢুকে নাই। কারণ কি করছে সে, ওই চেকটা পকেটে ঢুকায় সুন্দর করে বান্দরবন চলে গেছে। তো এই জন্য আমার ব্যাংকে টাকা ঢুকে, কিন্তু আমি জানি আমার ব্যাংকে কি আছে, টাকা জমা আছে 30,000 টাকা। এটা স্যার খেয়াল করেন তো। এখন এরকম আরো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, বাট আমরা এই তিনটা দিয়ে বুঝার ট্রাই করি, ইনশাল্লাহ বুঝে যাবো আশা করছি। তো দেখেন তো, তাহলে আমার ব্যাংকে আলটিমেটলি কত আছে একটু দেখি তো। এখানে দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংকে আছে কত? 80,000 টাকা স্যার। খেয়াল করেন, 80,000 টাকা। ঠান্ডা মাথায় কুল ভাবে চিন্তা করেন স্যার। এরপরে ব্যাংক বলতেছে, ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ব্যাংকে আছে কত টাকা? 70,000 টাকা। স্যার বলুন তো, আমাকে একটু কাইন্ডলি সবাই বলুন তো, কোনটা ঠিক? নগদান বইয়ের টাকা টাকা এই যে 80,000 টাকা, এটা ঠিক, নাকি হচ্ছে ব্যাংকে 70,000 টাকা এটা ঠিক? আমাকে একটু কাইন্ডলি জানান তো স্যার, কোনটা ঠিক? সবাই একটু কথা বলবেন কাইন্ডলি। আমার সাথে হচ্ছে জান্নাতুল জান্নাত আছে, তারপর হচ্ছে ইরেন আছে, নূর হোসেন আছে, শাওন আছে, মুনতাসিম বিল্লাহ আছে। আচ্ছা, অনেকেই তো মোটামুটি আছে। একটু কাইন্ডলি সবাই আমাকে জানান তো স্যার, কোনটা ঠিক একটু, কোন টাকাটা ঠিক ঠিক, কোন টাকা? একটু সবাই কাইন্ডলি স্যার কথা বলবেন, কথা না বললে হচ্ছে আমরা বুঝবো না আসলে আমরা কি করতে চাচ্ছি। নগদান বই 80,000 টাকা এটা ঠিক, নাকি হচ্ছে ব্যাংক বিবরণীর এই 70,000 এটা ঠিক? বলুন তো কোন টাকাটা ঠিক বলুন তো? ব্যাংকেরটা। আচ্ছা, নূর হোসেন বলছে ব্যাংকেরটা। আর বাকিরা, একটু বাকিরা কাইন্ডলি বলুন কোনটা ঠিক, কোনটা ঠিক একটু কাইন্ডলি বলেন কোনটা ঠিক। বাকিরা যারা আছেন ক্লাসে, ক্লাসে কি আপনারা কথা বলতে পারেন না নাকি? ক্লাসে কথা বলা যায় না? এমনি তো অফলাইন ক্লাসে ফাটাই ফেলেন, এখানে কি কথা বলা যাচ্ছে না অনলাইন ক্লাসে? ব্যাংকেরটা ঠিক, ইরিন বলছে। মোবারক হোসেন বলতে হচ্ছে নগদান বই। আচ্ছা, তাইলে স্যার মোবারক বলছে নগদান, ইরিন বলছে ব্যাংকেরটা, তারপর হচ্ছে আরো, তাইলে মোটামুটি ডিফারেন্ট মতবাদ আসছে, হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন স্যার, কোনোটাই ঠিক নেই। এটা আপনারা এক্সপেক্ট করেন নাই। নগদান বইয়ের টাকার ফিগারটাও ঠিক নেই, ব্যাংকের টাকার ফিগারটাও ঠিক নেই। কথা বুঝছেন নাকি বুঝেন না বলেন তো? স্যার দেখেন, অর্থাৎ আমার নগদান বইয়ের যে টাকাটা, এই যে 80,000 টাকা, এটাও ঠিক নাই, এটাও ঠিক নেই। কারণ কেন জানেন স্যার? দুইটা ফিগার দুই দিক থেকে হচ্ছে কি গেছে, মিস গেছে। এখানে যে 20,000 টাকা, এই 20,000 টাকা এখানে বসানোর কথা না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? খেয়াল করেন ভালো করে। এখানকার যে 30,000 টাকা, এই যে এখানকে ব্যাংকে আমার দেনাদার জমা দিয়েছে, সেটা তো আমি নগদান বই লিখি নাই, লিখার কথা না। তারপর নগদান বইয়ের মধ্যে যে 30,000 টাকা, এটা কোথায় লেখার কথা ছিল বলুন তো? এটা এখানে লেখার ব্যাংকে লেখার কথা ছিল না, আমি এটা লিখি নাই। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? স্যার দেখেন তো, দুইটা লেনদেন বাদ পড়ছে, ভালো করে খেয়াল করেন। নগদান বই থেকেও কি পড়ছে স্যার বলুন তো? নগদান বই থেকেও এই যে এটা, এই যে এই লেনদেনটা বাদ পড়ছে,
আবার এই যে নগদান বই থেকে এটা, আর এখান থেকে ব্যাংক থেকে এটা বাদ পড়ছে। স্যার দেখেন তো, দুইটা টাকার ফিগার 80,000 টাকা এবং 70,000 টাকা, দুটোটাই ভুল। তাইলে আমরা দেখতে পাচ্ছি নগদান বইয়ের মধ্যে এবং ব্যাংকের মধ্যে কিছু জিনিস বাদ পড়ছে, কিছু লেনদেন বাদ পড়ছে। আমাকে যে ফিগারটা দেখাচ্ছে এটা ঠিক না। তো এই যে নগদ, তাহলে এখানে যে টাকার ফিগারটা আসছে 80 এবং 70, দুটোটাই ভুল। তাহলে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে যে ভুলগুলা হয়, ওই ভুলগুলাকে ঠিক করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, ওই বিবরণীকে বলা হয় স্যার ব্যাংক সমন্বয় বিবরণী। রাইট? সবাই বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? স্যার আমি এত ভূমিকা করছি, মেইনলি এত ভূমিকা করা হয়েছে এই সমন্বয় বিবরণীটা বোঝানোর জন্য। সবাই বুঝছেন কিনা একটু বলেন তো আমাকে। ব্যাংক সমন্বয় বিবরণী মানে কি বুঝছেন? এই নগদান বই এবং পাস বইয়ের মধ্যে, পাস বই মানে ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণীর মধ্যে যে ভুলগুলা হয়, ওই ভুলগুলাকে ঠিক করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, ওই বিবরণীকে কি বলা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে কি ভাই আমাদের কাজ কি এই চ্যাপ্টারে আমরা মেইনলি কি করব? আমরা করব হচ্ছে এই যে এখানের মধ্যে হচ্ছে দেনাদার টাকাটা ব্যাংক নগদান বই লেখা হয় নাই, কথা বুঝতে পারছেন? এরপর নগদান বইয়ের টাকাটা যে ব্যাংকে লেখা হয় নাই, এই যে ভুলগুলা, এগুলাকে ঠিক করা হচ্ছে আমাদের কাজ। এখানের মধ্যে আমরা এই কাজটা মেইনলি করবো। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই স্যার? সবাই একটু কাইন্ডলি জানান তো, সবাই একটু কাইন্ডলি কথা বলবেন স্যার, এটার কাজ কি বুঝতে পারছেন? ইরেন বলছে বুঝতে পারছি। ওকে, সবাই কি আমরা বুঝতে পারছি স্যার বলুন তো? নগদান বই এবং পাস বইয়ের আসলে ব্যাংক সমন্বয় বিবরণীর আসলে কি? ব্যাংক সমন্বয় মানে হচ্ছে নগদান বই এবং পাস বই বা ব্যাংক বিবরণী, আরেকটা নাম হচ্ছে পাস বই। বিবরণীর মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়, এগুলোকে সংশোধন করার জন্য যেটা প্রস্তুত করা হয়, যে বই, যাকে বলা হয় কি? ব্যাংক সমন্বয় বিবরণী। ইনশাআল্লাহ সবাই বলেন তো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, বলেন তো আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। রাইট? ওকে, সবাই বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। সো তাহলে আমি এটা মুছে দিতে পারি। রাইট? এখন আমরা এই অধ্যায়ের প্রেক্ষাপটটা আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো মুছে দিচ্ছি, কেমন? এবার স্যার খেয়াল করেন, এখান থেকে কয়েকটা এমসিকিউ যেটা আসতে পারে সেটা আমি আপনাদেরকে একটু করে কাইন্ডলি বলে দিই, কেমন? এই জিনিসটা তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, এখান থেকে একদম শর্টকাটে স্যার। সেটা হচ্ছে দেখেন, দেখেন পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, প্রকাশ নীতি অনুযায়ী, নীতি অনুযায়ী আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা কি করা হয়? প্রস্তুত করা। তাহলে স্যার কোন নীতি অনুযায়ী বলুন তো? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় প্রস্তুত করা হয়। আর এটার ইংরেজি নামটা একটু খেয়াল করেন স্যার, ব্যাংক রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটাকে সংক্ষেপে বলা হয় BRS। কেমন স্যার? কি বলা হয়? BRS, মনে রাখবে স্যার। তাইলে এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এটার বাংলা কি বলুন তো? ব্যাংক সমন্বয় বিবরণী। এটার নাম কি স্যার বলুন তো? BRS, মনে থাকবে স্যার? তো এখানে এই যে এমসিকিউ গুলো যেন মনে থাকে, এগুলো যেন এমসিকিউ তে আসবে। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস এমসিকিউ তে আসবে। ব্যাংক সমন্বয় বিবরণী পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়, আর BRS এর পূর্ণরূপ হচ্ছে কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, ডান। তো দেখেন, তাইলে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আমাদের প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা এই চ্যাপ্টারের মূল কাহিনী আমরা বুঝতে পারছি, তাই তো? রহস্য উদ্ঘাটন করতে পারছি। এবার এই চ্যাপ্টারের যে বেসিক গুলো আমাদের আসলেই দরকার, সেই বেসিক গুলো আমরা ইনশাল্লাহ এখন ওয়ান বাই ওয়ান কমপ্লিট করার ট্রাই করবো ইনশাল্লাহ। স্যার এই চ্যাপ্টারে স্যার বেসিক কোনগুলো দরকার একটু খেয়াল করেন সবাই ভালো করে। দেখেন স্যার, খেয়াল করেন, একটু মাথায় রাখবেন, এই চ্যাপ্টার আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি মেইনলি। স্যার খেয়াল করেন, দেখেন দুইটা ওয়েতে এটা সংশোধন করার পদ্ধতি কয়টা? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কয়টা পদ্ধতি স্যার বলুন? জাস্ট একটু মাথায় রাখবেন, ব্যাংক একটু সবাই নোট করবেন স্যার একটু কাইন্ডলি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত দুইটা পদ্ধতি, কেমন? একটু খেয়াল রাখবেন স্যার সবাই, একটু ভালো করে দেখেন। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে একক জের পদ্ধতি, তা হচ্ছে কি ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি এটা লেখা যায়। আবার মনে করেন যে এটাকে আবার কি বলা হয় স্যার বলুন তো? ট্রেডিশনাল মেথডও বলা যায়। এটা হচ্ছে কি? আধুনিক পদ্ধতি। আধুনিক
আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি, বা বলা হয় স্যার উভয়জের পদ্ধতি। কি বলা হয় স্যার বলুন তো, একটু সবাই খেয়াল করুন, উভয়জের পদ্ধতি বা হচ্ছে আমেরিকান মেথড বলা হয় এটাকে, আমেরিকান আমেরিকান পদ্ধতি বলা হয়। আচ্ছা বলুন তো কি কি? একক জের পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতি বলা হয়, আধুনিক পদ্ধতি, উভয়জের পদ্ধতি, আমেরিকান পদ্ধতি, আবার এটাকে বলা হয় সংশোধন পদ্ধতি, সংশোধিত পদ্ধতি, সংশোধিত পদ্ধতি, রাইট? তো পারবো তাহলে ব্যাংক সময় প্রস্তুত করা স্যার কয়টাকে বলুন তো? দুইটা, একটা হচ্ছে একক জের বা ব্রিটিশ পদ্ধতি, আধুনিক জের বা উভয়জের বা সংশোধন পদ্ধতি। এখন স্যার কোনটার উদ্দেশ্য কি একটু সবাই মাথায় রাখবেন স্যার। দেখেন, একক জের পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে স্যার দেখেন ভুল ত্রুটির কারণ ঠিক করা স্যার। কি বলুন তো? ভুল ত্রুটির কারণ নির্ণয় করা, কেন কেন ভুল হচ্ছে সেটা, এটা একটু মাথায় রাখবেন। আর এই যে আধুনিক পদ্ধতির উদ্দেশ্য কি জানেন? এটা হচ্ছে উদ্দেশ্য স্যার, এগুলো হচ্ছে কি উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এক যে উদ্দেশ্য কি স্যার? ভুল ত্রুটি কারণ ঠিক করা বা এরা ঠিক করা। এরপর দেখেন স্যার আধুনিক পদ্ধতি বা উভয়জের পদ্ধতির মূল উদ্দেশ্য কি আমাকে একটু কাইন্ডলি জানান তো। সেটা হচ্ছে কি স্যার একদম সিম্পল এবং সেটা হচ্ছে কি মিলকরণ করা। নগদান বই কি স্যার বলুন তো? নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে কি করা? ব্যাংক বিবরণীর মধ্যে মিলকরণ করা, মিলকরণ করা। শেষ। তাহলে আমরা পদ্ধতিটা আলহামদুলিল্লাহ বুঝে গেছি না? পদ্ধতিও বুঝে গেছি এবং এদের কারণও বুঝে গেছি আলহামদুলিল্লাহ। সো ব্যাংক সংবিধানের পদ্ধতি দুইটা আমরা বুঝে গেছি। ডান একটি স্ক্রিনশট তুলে নেন। শেষ। মনে রাখবেন স্যার এখান থেকে একটু সবাই খেয়াল করেন, এই পদ্ধতিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একক যে পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, এখান থেকে সবগুলো ম্যাথ এই পদ্ধতিতেই হবে। আধুনিক পদ্ধতিতে নর্মালি কি হয় না, মানে হচ্ছে হয় বাট খুবই কম, খুবই রেয়ার। এই পদ্ধতিটা ইম্পর্টেন্ট। সো আমি মুছে দিচ্ছি একটু করে। এবার স্যার খেয়াল করেন, এবার আমাদেরকে এটা হচ্ছে আমাদের পদ্ধতি, কোনটা কয় পদ্ধতি করা হয়। এবার স্যার আমাদেরকে বুঝতে হবে কি, একটু ভালো করে খেয়াল করেন, এখানের মধ্যে ভালো করে একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। এবার আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা না পারলে আমরা হবে না। স্যার খেয়াল করেন, বলুন তো আমাকে একটু সবাই বলুন তো, নগদান বই বা হচ্ছে ব্যাংক বিবরণী, আমার ব্যাংকে যে টাকা আছে সেটা কয়টা জের প্রকাশ করতে পারে বলুন তো স্যার? আমার ব্যাংকে যে টাকা আছে সেটা কয়টা জের প্রকাশ করতে পারে? কয়টা জের মানে হচ্ছে আমার ব্যাংকে দেখেন স্যার দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে কি, হয় ব্যাংকে টাকা আছে অথবা ব্যাংকে অতিরিক্ত আমি টাকা নাই, উল্টা আমি ব্যাংক থেকে উত্তোলন করছি, তাহলে বলুন তো স্যার দুইটা জিনিস প্রকাশ করতে পারে প্রত্যেকটা বই। আচ্ছা স্যার একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংক বিবরণীর আরেকটা নাম হচ্ছে পাস বই, সেটাকে আগে পাস বই বলা হতো, বর্তমানে আধুনিক নামে কি বলা হয়? বলা হচ্ছে ব্যাংক বিবরণী, রাইট? তাহলে স্যার বলুন দুইটা বই কি কি স্যার দেখেন তো, একটু খেয়াল করুন এদিকে। নগদান বই, নগদান বই, আর একটা হচ্ছে স্যার কি ব্যাংক বিবরণী বা পাস বই। কেমন? ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী বা এটা না আরেকটা নাম হচ্ছে কি স্যার বলুন তো? পাস বই। কেমন? ব্যাংক বিবরণী বা পাস বই। এবার স্যার খেয়াল করেন, আমার ব্যাংকের কয়টা জেট থাকতে পারে বলুন তো স্যার? আমার নগদান বই আমরা দেখেন, আমরা দেখি দুইটা জেট থাকতে, একটা হচ্ছে কি স্যার, হয় আমার ব্যাংকে টাকা কি আছে, জমা আছে, ব্যাংক জমা, অথবা আমার ব্যাংকে তো টাকা নাই, উল্টা ব্যাংক আমার কাছে টাকা পায়, এটাকে কি বলা হয়? ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত। একটু মাথা রাখবেন স্যার, ব্যাংক জমা অতিরিক্ত। সিমিলারলি স্যার ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে সেম কথাটা হয়। পড়ালেখা পেজ সব স্যার বেস্ট ক্লাস নিয়ে। আচ্ছা ফাতিমা ইসলাম ইভা, মাশাআল্লাহ স্যার। দেখেন এখানে একটু খেয়াল করুন স্যার, এখানে ধন্যবাদ ফাতেমা ইসলাম ইভা, সে বলছে পড়ালেখা পেজে সব স্যার বেস্ট ক্লাস নাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার, ক্লাসে মনোযোগ দিয়ে করেন স্যার। খেয়াল করেন ব্যাংক সমন্বয় বিবরণী বা পাস বই স্যার একটু খেয়াল করুন, এখানের মধ্যে এখানেও সেম জিনিসটা হতে পারে, হয় আমার ব্যাংকে টাকা জমা আছে, তাই তো, হয় কি হবে স্যার, আমার ব্যাংকে টাকা জমা আছে, অর আমার ব্যাংক থেকে টাকা জমা নেয়, উল্টা ব্যাংক আমার থেকে টাকা পায়, এটাকে কি বলা হয়? জমা তিরিক্ত, রাইট স্যার? সবাই বুঝছেন না? তোমাকে একটু কাইন্ডলি বলুন তো। স্যার বলুন তো দুইটা বই, একটা হচ্ছে কি নগদান বই
এবং হচ্ছে কি স্যার বলুন তো ব্যাংক ব্যাংক বিবরণী বা হচ্ছে পাস বই। তাহলে দুইটা বইয়ের মধ্যে সেম ডেটটা প্রকাশ করে, আইদার আমার ব্যাংকে টাকা জমা আছে এরকম হতে পারে না, অথবা ব্যাংকে টাকা জমা নাই উল্টা ব্যাংক আমার কাছে টাকা পায়, সেটা হচ্ছে কি আমার কাছে যদি টাকা পায় সেটা কি বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত। এখন স্যার খেয়াল করেন ভালো করে, এই জিনিসটা মাথায় রাখা ইম্পর্টেন্ট আমাদেরকে। এখন স্যার দেখেন, দেখেন তো আমার ব্যাংকে যদি টাকা জমা থাকে, ব্যাংকে টাকা জমা দিচ্ছে এটা জাবেদা বলুন তো সবাই, ব্যাংকে টাকা জমা দিলে এটা সাধারণ জাবেদা কি হয় বলুন তো, ব্যাংক হিসাব ডেবিট, রাইট, ব্যাংক হিসাব ডেবিট। এবার আমার নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ হিসাব কি হবে স্যার বলুন তো, নগদ হিসাব ক্রেডিট হবে, রাইট। তাহলে স্যার খেয়াল করুন তো ঠান্ডা মাথায়, ব্যাংকে যখন টাকা থাকে তখন আমরা ব্যাংকে কি করি, ডেবিট করি, তাইলে ব্যাংকে টাকা জমা আছে মানে কি বলেন তো, ডেবিট। তাইলে স্যার বলেন তো নগদান বই অনুযায়ী ডেবিট কথাটা মানে হচ্ছে কি ব্যাংকে টাকা জমা দেওয়া আছে। স্যার একটু খেয়াল করেন, যারা যারা ক্লাসে আছেন প্লিজ ক্লাস থেকে যাইয়েন না, ঠান্ডা মাথায় ক্লাসটা করেন, অনেক বেশি উপকৃত হবে। মানে সত্য বলতে হয়তো বা এখন আপনাদেরকে বোঝাবেন মনে হচ্ছে স্যার এগুলো কেন পড়াচ্ছে, বাট এটা কাজে লাগবে কিন্তু স্যার, সত্য কথা, ট্রাস্ট মি এটা কাজে লাগবে। যখন যারা ক্লাস আসবে সেগুলো থাকবেন তারাই বুঝবেন আসলে ব্যাংক সম্বন্ধে বিবরণীটা আসলে কতটা সহজ। হ্যাঁ, দেখেন আমি কিন্তু চাই স্কিপ হয়ে যায়, বাট আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, যেহেতু ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, স্টুডেন্টরা ভালো কিছু পাক ইনশাল্লাহ। দরকার হলে আমি এটার উপর আরো, আমার জন্য তাড়াহুড়া নেই, দরকার হলে আমি এটার উপর আরো 2টা ক্লাস দেবো, কোনো সমস্যা নেই। কেমন, পরে ক্লাসে আপনারা সবাই থাকবেন আশা করছি। তাহলে স্যার খেয়াল করেন তো নগদান বইয়ে, স্যার বলেন তো নগদান বই কি বলছো, দুইটা যে ব্যাংক জমা ব্যাংক জমা অতিরিক্ত। স্যার বলেন তো ব্যাংক জমা মানে কি, আমরা ব্যাংকে টাকা জমা দিই সেটা ডেবিট করি না ক্রেডিট করি, আমরা ব্যাংকে টাকা জমা দিই সেটা ডেবিট করি, রাইট। তাইলে নগদান বই অনুযায়ী ডেবিট মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া আছে। এবার স্যার খেয়াল করেন ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে তো টাকা জমা দেওয়া নাই, উল্টা মুর্শেদের টাকা কি করে ফেলছে, উইথড্র করে ফেলছে। আমাদের মুর্শেদ, মুর্শেদ কি সবসময় ব্যাংক থেকে টাকা উইথড্র করে ফেলে, কথা বুঝতে পারছেন, মানে সে সবসময় লাক্সারিয়াস ভাবে চলবে, সে আইফোন 13 নিয়ে ফেলবে, সবসময় সে ভালো ভালো মানে কি ব্যবসায় টাকা ঢোকে সে বুঝে না, সে উল্টা কি করে, সে তার ব্যবসায়ের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সবসময় ব্যাংকে মনে করেন 50,000 টাকা আছে, সে ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা উঠে নিয়ে আসে, ব্যাংকে 1 লাখ টাকা আছে সে 1.5 লাখ টাকা উঠে নিয়ে চলে আসে, আরো 50 টাকা এক্সট্রা। এটা বলুন তো ব্যাংক থেকে যে আমি অতিরিক্ত টাকা উইথড্র করলাম সেটা আমার জন্য কি স্যার বলেন তো, দায়। ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উইথড্র করলে কি দায় হয়, আর দায়কে আমরা সবসময় কি করি, ক্রেডিট করি, রাইট। তাহলে স্যার বলুন তো নগদান বই অনুযায়ী ক্রেডিট বললে বুঝতে হবে ব্যাংকে আমার দায় আছে, তার মানে আমার এটা ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট মানে কি ব্যাংক আমার কাছে টাকা পায়, বুঝে গেছে স্যার। এবার স্যার খেয়াল করেন এখানে স্যার কি হবে স্যার বলুন তো, এখানে সেম নগদান বইয়ের ডেবিট মানে কি ব্যাংকে টাকা জমা আছে, ইনশাআল্লাহ পারা যাবে তো, সবাই বলুন তো বুঝছেন কিনা, সবাইকে আমাকে একটু কাইন্ডলি বলুন, সবাই বুঝছেন কিনা একটু কাইন্ডলি বলুন তো স্যার, দ্রুত একটু আমাকে কাইন্ডলি সবাই বলেন একটু বুঝছেন কিনা স্যার। দেখেন তো আমরা ব্যাংকে টাকা জমা দিই মানে হচ্ছে কি ব্যাংকে টাকা আছে, আপনি ব্যাংকে ব্যাংকে টাকা জমা দেয়, এটা যাবে কি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে ব্যাংকে টাকা বাড়তে বিধে আপনি ডেবিট করছেন, তার মানে ব্যাংক জমা বললেই বুঝতে হবে সেটা নগদান বই কোন যে ডেবিট, যে কথা বুঝছেন নাকি বুঝেন নাই। আর নগদান বইয়ে ব্যাংকের ক্রেডিট যে কথাটার মানেটা কি, মানে হচ্ছে ব্যাংকে টাকা তো জমা নাই, উল্টা ব্যাংক থেকে আমি কি নিছি বলুন তো, লোন নিছি বা অতিরিক্ত উইথড্র করছি, তাহলে নগদান বইয়ের যে ক্রেডিট মানে কি ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক উল্টা আমার কাছে টাকা পায়। সবাই বুঝছেন কিনা বলেন একটু কষ্ট করে, বুঝছেন কিনা স্যার একটু দ্রুত বলেন তো। এরপর স্যার খেয়াল করেন এরপরে কি আছে, ব্যাংক বিবরণী বা পাস বই। স্যার মনে রাখবেন আমরা যে কাজটা করি এটা এটা কি করে, এটা এই নগদান বই কি প্রস্তুত করে, ব্যবসা তৈরি করে, তাই রাইট, ব্যবসা তৈরি করে। আমরা যে কাজটা করি ব্যাংক ঠিক তার উল্টা কাজ করে। দেখেন আমরা জমা থাকলে কি করি স্যার বলুন তো, ডেবিট করি, তখন তাহলে ব্যাংকে জমা থাকলে ব্যাংক কি করবে বলুন তো, ক্রেডিট করবে, কথা বুঝছেন নাকি বুঝেন নাই। আচ্ছা বলুন তো নগদান বই অনুযায়ী ডেবিট মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, কিন্তু ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ক্রেডিট মানে কি ব্যাংকে টাকা জমা। তাহলে স্যার দেখুন তো আমরা যেটা করি জমা হলে আমরা ডেবিট করি, কিন্তু ব্যাংক জমা হলে কি করে, ক্রেডিট করে, কথা বুঝছেন নাকি বুঝেন নাই। কারণ কত হচ্ছে কেন ক্রেডিট করে স্যার, কারণ স্যার দেখেন আমার টাকাটা এরিন ইরিন বুঝেন নাই স্যার, বুঝার চেষ্টা করেন ইনশাল্লাহ বুঝবেন, ভালো করে ঠান্ডা মধ্যে খেয়াল করেন স্যার। নগদান বই আমরা ব্যবসা তৈরি করে, রাইট, আমরা যদি ব্যাংকে কোনো টাকা জমা দিই, ব্যাংকে কোনো টাকা জমা দিলে ব্যাংক সেটা কি করে, দেখেন আপনি কি করেন ব্যাংকে টাকা জমা দিলে আপনি কি করেন, ব্যাংকে জামাতা করেন না, নগদান ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তার মানে কি আপনার ব্যাংকে
টাকা জমা আছে, ব্যাংক ভার্সিটিতে আপনি ব্যাংকে কি করছেন, ডেবিট করছেন। তো এই কাজটা আর কি, যে ব্যাংকে জমা মানে হচ্ছে ডেবিট, মানে কি ব্যাংক বা এই মনে রাখবেন নগদান বলি যে ডেবিট মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, মানে আমার ব্যাংকে টাকা আছে, বুঝছেন স্যার? এবার দেখেন নগদান বই অনুযায়ী ক্রেডিট মানে হচ্ছে কি ব্যাংকে তো টাকা নাই, উল্টা ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক আমার কাছে টাকা পাইছে, মানে আমার জন্য এক প্রকার দায়। বুঝা গেছে স্যার? এবার ব্যাংক বিবরণী বা পাস বই, এই কথাটার মানেটাকে আমাকে বুঝতে হবে। ব্যাংক বিবরণী বা পাস বইটা তো আমরা বলছি অলরেডি, মানে আমি আমার হিসাব হিসাব নিকাশ গুলো করি কোথায়, ব্যাংকের হিস্ট্রি গুলো, ব্যাংকের টাকাগুলো নগদান বইয়ে রাখি। কিন্তু ব্যাংক আমার যে হিস্ট্রি, আমি যে ব্যাংকে টাকা জমা রাখতেছি, ব্যাংক থেকে টাকা উইথড্র করতেছি, তারপর ব্যাংক আমাকে হচ্ছে বিভিন্ন সুদ দিচ্ছে, ব্যাংক আমার অনেকগুলো হচ্ছে বিল পরিশোধ করে দিচ্ছে, এই যে ব্যাংক এই কাজটা করতেছে, এটাকে বলা হয় ব্যাংক বিবরণী বা পাস বই। সবাই কি বুঝতে পারছেন নাকি স্যার? বুঝেন না? একটু কাইন্ডলি বলেন তো। আশা করছি সবাই ইনশাল্লাহ এখন বুঝতে পারছেন ইনশাল্লাহ। স্যার খেয়াল করেন, এখন স্যার খেয়াল করেন, আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখি, স্যার খেয়াল করেন, ব্যাংক টাকা নিয়ে ব্যবসা করে, রাইট? তাহলে ব্যাংক এরকম আমার মতো হাজার হাজার ক্যান্ডিডেট বা আমার হাজার 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 সরি ক্লায়েন্ট নিয়ে ব্যবসাটা করতেছে। এখন আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য বলুন তো এক প্রকার কি, আমাকে একটু কাইন্ডলি সবাই বলুন তো, আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য কি, একটু কাইন্ডলি বলুন তো স্যার, আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য কি, ব্যাংকের জন্য কি সম্পদ, দায়, কোনটা বলুন তো? আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, কোনটা একটু কাইন্ডলি জানান। আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য কি সম্পদ, দায়, কোনটা স্যার? একটু কাইন্ডলি জানান দ্রুত। আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, কোনটা? একটু জানান স্যার। এগুলো যদি না জানান তাহলে স্যার আমি কেমনে ক্লাস নিব বলেন? আমি যে পড়াচ্ছি আমি কেমনে বুঝবো আমার স্টুডেন্টরা বুঝতেছে জিনিসগুলা? এই যে আপনারা কথা বলতেছেন না, খেয়াল করেন, আমরা যে ব্যাংকে টাকা জমা দিই, এটা তো ব্যাংকের টাকা না, এটা আমাদের টাকা, ব্যাংক জমা রাখতেছে, তাহলে এগুলো ব্যাংক আমাদেরকে আবার আমাদের টাকা ব্যাক করতে হবে। সো আমাদের টাকাগুলো ব্যাংকের জন্য কি, ব্যাংকের জন্য দায়, মনে থাকবে স্যার? তাইলে এই জন্য ব্যাংকের টাকা আমার টাকা ব্যাংকে আসতে মানে হচ্ছে ব্যাংকে জন্য ক্রেডিট, মানে ব্যাংকের জন্য দায়, এর জন্য ব্যাংক সেটা কি করে, ক্রেডিট করে। বুঝতে পারছেন? তাই এবার খেয়াল করেন, ব্যাংক বিবরণী বা পাস বই, এবার খেয়াল করেন স্যার, ব্যাংক হচ্ছে আমার টাকা তো ব্যাংকে জমা নাই, উল্টা ব্যাংক হচ্ছে আমার কাছে টাকা পায়, তাহলে আমি ব্যাংকের জন্য কি স্যার বলেন তো, ব্যাংকের জন্য দেনাদার, অর্থাৎ ব্যাংক আমার কাছে টাকা পায়। ব্যাংক জমা অতিরিক্ত মানে কি, অতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক আমাকে এক্সট্রা টাকা দিছে, মানে আমার জমার বাইরে ব্যাংক দিয়ে আরো কি দিচ্ছে স্যার বলুন তো? এই ঋণ বলতে সম্পদ, মুবারক স্যার, দায়, মুবারক, ভেরি গুড, মুবারক স্যার, ঠিক আছে, দায়। এই জন্য ব্যাংক সেটা কি করে, ক্রেডিট করে, কথা বুঝতে পারছেন? ব্যাংকের জন্য দায়। এখন স্যার যদি ব্যাংক জমা অতিরিক্ত, কথাটা মানেটা কি, ব্যাংকে আমি যে টাকা দিচ্ছি তার চেয়ে বেশি আমি উইথড্র করে ফেলছি, তাহলে বলুন তো স্যার, তার চেয়ে উইথড্র করলে এটা ব্যাংকের জন্য এক প্রকার দেনাদার না? মানে আমি ব্যাংক আমার কাছে টাকা পাই, তাহলে আমি ব্যাংকে টাকা দিতে বাধ্য কখন, ভবিষ্যতে, তাহলে ব্যাংক এটাকে কি করবে বলুন তো, এটাকে ব্যাংক ডেবিট করবে, রাইট? যদি এটাও যদি মনে রাখতে পারেন, শুধু এই যে নগদান বইটা মনে রাখলে হয়ে যাবে, মনে থাকবে স্যার? অর্থাৎ ব্যাংক জমাকে আমরা ডেবিট করি, আর ব্যাংক সেটাকে কি করবে, অর্থাৎ এখানে যা নগদান বই যা করে তার উল্টা করে ব্যাংক বা পাস বই, মনে থাকবে স্যার? তাইলে ব্যাংক জমা ডেবিট, এখানে ব্যাংক জমা হবে ক্রেডিট। ব্যাংক জমা অতিরিক্ত আমরা ক্রেডিট কেন, কারণ এটা আমাদের জন্য দায়ের জন্য ক্রেডিট, আর ব্যাংক এই জমা অতিরিক্ত কি করে, ডেবিট করে। সবাই কি বুঝছেন নাকি বুঝেন না? একটু দ্রুত জানান তো, বুঝছেন কিনা একটু স্যার দ্রুত জানান। সবাই বুঝতে পারছেন স্যার? বলেন তো বুঝছেন কিনা। তাহলে নগদান বইয়ের সম্পূর্ণ উল্টা হবে কি, ব্যাংক বা পাস বই। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখতে হবে। বুঝছি স্যার, ওকে ওকে। এতজন ক্লাস করতেছেন, রেসপন্স খুবই কম, খুবই দুঃখজনক। আচ্ছা যাই হোক, ক্লাস তো আমাকে নিতেই হবে, আপনাদের রেসপন্সিবিলিটি খুবই কম। তো যাই হোক, দেখেন স্যার, তাইলে আমরা এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, এই জিনিসের জন্য মাথা থাকে সবার। তাহলে স্যার দেখেন তো, আমাকে একটু কাইন্ডলি যারা ক্লাস আছেন একটু জানান তো স্যার, দ্রুত দেখেন তো স্যার, দেখেন পাস বই অনুযায়ী, খেয়াল করেন স্যার, ক্রেডিট ব্যালেন্স বা ক্রেডিট উদ্বৃত্ত। তাই স্যার বলুন তো এটা কি,
একটি আমি এখানে দেখাচ্ছি স্যার, দেখেন এটা মানে কি স্যার? দেখেন তো, আমাকে একটু বলেন তো এটা মানে কি। ব্যাংক জমা নাকি ব্যাংক জমা তিরিক্ত? কোনটা স্যার বলুন তো আমাকে, কোনটা? ক হবে, ব্যাংক জমা হচ্ছে ক, ব্যাংক জমা হচ্ছে খ। অর্থাৎ দেখেন স্যার, পাস বই, এই পাস বই আরেকটা নাম লিখে দিচ্ছি স্যার, দেখেন ব্যাংক বিবরণ। ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট ব্যালেন্স একটু আগে দেখাচ্ছিলাম, ক্রেডিট ব্যালেন্স থাকলে এটা এটা দ্বারা কি বোঝায়? আমার ব্যাংকে আগে বলেন, এটা দ্বারা কি বোঝায়? আমার ব্যাংকে টাকা আছে বোঝায় নাকি টাকা নাই বোঝায়? উল্টা টাকা আমার কাছে ব্যাংকে পাই বোঝায়, কোনটা হবে বলেন? ব্যাংক পাসবই যে ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? ব্যাংকে টাকা আছে বোঝায় নাকি ব্যাংকে টাকা নাই বোঝায়? বলেন স্যার, একটু দ্রুত বলেন। আমাকে একটু দ্রুত জানান তো স্যার, এ দ্বারা কি বোঝায়? পাসবই বা ব্যাংক অনুযায়ী দেখেন স্যার, ক্রেডিট ব্যালেন্স একটু আগে পড়াইছিলেন স্যার, ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট মানে বলতেছে আমার ক্রেডিট ব্যালেন্স শো হচ্ছে, এটা দ্বারা কি টাকা আমার ব্যাংকে টাকা আছে বুঝাচ্ছে নাকি টাকা নাই? উল্টা ব্যাংক আমার কাছে কি পায়? টাকা পায়। কোনটা হবে, ক হবে না খ হবে? একটু দ্রুত জানান। কোনটা হবে? আপনারা কি এটা বুঝেন নাই? দেখেন স্যার, এটা দ্বারা বোঝাবে হচ্ছে কি আমার ব্যাংকে টাকা জমা দেওয়া আছে। কারণ কেন স্যার, আমি একটু আগে বুঝিয়েছিলাম, আমরা নগদান বই অনুযায়ী আমরা দেখেন ব্যাংক জমা, ভেরি গুড, মুবারক, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, একটু আগে বুঝেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝতে পারছি। একজন হলে অ্যাটলিস্ট রেসপন্স করতে পারছে, ওকে। একটা খেয়াল করেন তো, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স মানে কি? ব্যাংকের জন্য দায়। আর ব্যাংকের জন্য দায় কখন? যখন আমার টাকা ব্যাংকে জমা থাকবে। ব্যাংক আমার টাকাকেই তো দায় মনে করে, কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে ক্রেডিট যে মানে কি বলেন তো? তাহলে ব্যাংকে কি আছে? জমা আছে আমার টাকা, কথা বুঝছেন নাকি বুঝেন না স্যার বলেন তো? ব্যাংক জমা, ভেরি গুড, তাহলে উত্তর হবে কি ক, এই যে ব্যাংক জমা। তো স্যার বুঝে গেছে স্যার? তো তাহলে এবার বলুন তো স্যার, এখানে বলুন তো এবার নগদান, এবার এটা বলুন, নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স এটা মানে সব একটু দ্রুত বলুন স্যার, এটা মানে কি স্যার বলুন তো? ব্যাংকে জমা আছে নাকি জমা নাই? ব্যাংক জমা নাকি ব্যাংক জমা তিরিক্ত? বলুন তো স্যার, নগদান বই যে ডেবিট ব্যালেন্স, এই কথাটার মানেটা কি? ব্যাংকে টাকা জমা আছে নাকি জমা অতিরিক্ত আছে? বলেন তো, টাকা আছে নাকি টাকা নাই? একটু একটু বলেন। এই বলছে ব্যাংক জমা, নাইম বলছে ব্যাংক জমা, ভেরি গুড, ওই তো মাশাআল্লাহ, বুঝে গেছে সবাই। যাক আলহামদুলিল্লাহ, বুঝে গেছে, ওকে। সো আমরা সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, রাইট? ওকে স্যার, দেখেন আপনাদের মোটামুটি বলতে পারেন যে স্যার দেখেন মোটামুটি কাজ মোটামুটি শেষ বলা যায়। এবার জাস্ট কিছু শব্দাবলী যেগুলো আপনাদের কাজে লাগবে, একটু শব্দগুলো লিখে রাখেন সবাই দ্রুত। গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ বা ওয়ার্ড যেগুলো আমাদের কাজে লাগবে, মাস্ট একটু খেয়াল করেন স্যার। নাম্বার ওয়ান,
নাম্বার ওয়ান স্যার, দেখেন স্যার ওখানে বইয়ে রিফারেন্স ব্যাংক জমা হবে, ভেরি গুড। নাম্বার ওয়ান স্যার, খেয়াল করেন নাম্বার ওয়ানে দেখেন স্যার, জমাকৃত চেক, জমাকৃত চেক, জমাকৃত চেক মানে কি স্যার? দেখে ঠান্ডার মধ্যে খেয়াল করেন, জমাকৃত চেক মানে হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে আহ কারো কাছে টাকা পাই, যেমন সাপোজ হচ্ছে আমি কোনো নিহানের কাছে আমি টাকা পাই। কি স্যার বলুন তো? আমি নিহানের কাছে মনে করেন যে আমি টাকা পাই, নিহান, নিহানের কাছে আমি টাকা পাই। এখন সে আমাকে নগদ টাকা না দিয়ে সে আমাকে একটা চেক দিল। এখন এই চেকটা স্যার দেখেন, আমি কি চেকটা নিয়ে যদি কারো দুয়ারে দুয়ারে ঘুরি, কেউ আমাকে টাকা দিবে না, আমাকে আগে ফার্স্ট অফ অল চেকটা ভাঙতে হবে। আর চেকটা কিভাবে ভাঙে? আমি প্রথমে ওর চেকটা আমি আমার অ্যাকাউন্টে জমা দিব। এই যে ওর চেকটা আমি আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছি, তাহলে দেখেন স্যার আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। তাহলে স্যার এটাকে বলা হয় কি? জমাকৃত চেক। বলুন তো স্যার, জমাকৃত চেক টাকা বাড়ায় না কমায় বলুন তো? জমাকৃত চেক টাকা কি করে স্যার? বৃদ্ধি করে। জমাকৃত চেক টাকা কি করে স্যার বলুন তো? টাকা বৃদ্ধি করে। জমাকৃত চেক টাকা বৃদ্ধি করে, মাথায় থাকবে স্যার বলুন তো? থাকবে কিনা? জমাকৃত চেক কি করে টাকা বৃদ্ধি করে স্যার? এই প্ল্যাটফর্মে কি আর্টসের লাইভ ক্লাস হয়? নিহান সাহেব, আমাদের আর্টস সায়েন্সের ছাড়া আর্টসের এবং কমার্সের একদম সবগুলো সাবজেক্ট লাইভ ক্লাস হয় আলহামদুলিল্লাহ। তো ইংরেজি, বাংলা, আইসিটি এবং আর্টসের সবগুলো সাবজেক্ট আলহামদুলিল্লাহ লাইভ ক্লাস হয়। তো ইনশাল্লাহ আর্টসের লাইভ ক্লাস আপনি অ্যাটেন্ড করতে পারবেন। ভেরি গুড, এটা একটু মাথায় রাখবেন। তাহলে স্যার বলুন তো, জমাকৃত চেক কি করে টাকা বৃদ্ধি করে? মাথায় থাকবে স্যার, এই জিনিসগুলো একটু সাইকোলজিক্যাল ফ্যাক্ট গুলো মাথায় রাখবেন। দুই নাম্বার, দুই নাম্বার ইস্যুকৃত চেক। এখন আমাকে স্যার বুঝতে হবে ইস্যুকৃত চেক মানে কি? ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক। এখন স্যার দেখেন, এটা ছোটখাটো একটা শর্টকাট বা নোট নিতে পারেন, ছোটখাটো শর্টকাট বা নোট নিতে পারেন। কি স্যার বলুন তো? জমাকৃত চেক, এই যে জমাকৃত চেক দেনাদার থেকে পাওয়া যায়, দেনাদার থেকে পাওয়া যায়। এটা একটু নোট করে রাখতে পারেন, আমি জাস্ট নোট করে দিলাম। জমাকৃত চেক কার থেকে পাওয়া যায়? জমাকৃত চেক দেনাদার থেকে পাওয়া যায়। দেনাদার আমাকে দেয়, আর আমি টাকাটা পাওয়ার জন্য কোথায়? ব্যাংকে জমা দিই। আর ব্যাংকে এই চেক জমা দিলে কি হয়? ব্যাংক বৃদ্ধি পায়, ব্যাংকের টাকা বৃদ্ধি। তাহলে জমাকৃত চেক দ্বারা কি টাকা বাড়ে? এখন কত স্যার ইস্যুকৃত চেক মানে কি? তা দেখেন, সিমিলারলি এখন আমি কারো কাছে টাকা, মানে আমি, কেউ আমার কাছে টাকা পায়, এখন তাকে আমি নগদ টাকা দিতে চাচ্ছি না, তাকে আমি কি দিতে যাচ্ছি বলুন তো? তাকে আমি হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে যাচ্ছি। আর ব্যাংকের মাধ্যমে যদি তাকে আমি টাকা দিতে চাই, তাহলে বলুন তাকে আমি কি দিব বলুন তো? তাকে আমি চেক দিব। এটাকে বলে কি? ইস্যুকৃত চেক। তাহলে স্যার বলুন তো, পাওনাদারকে টাকা ইস্যু করা কি স্যার? এটা কাকে দেওয়া হয়? এই চেকটা পাওনাদারকে দেওয়া হয়, পাওনাদারকে দারকে দেওয়া হয়, দেওয়া হয়। আচ্ছা বলুন তো, পাওনাদারকে দিলে তাহলে আমার টাকা কমবে নাকি বাড়বে? তাহলে চেক ইস্যু করলে টাকা বাড়ে না কমে? বলুন তো, চেক ইস্যু করলে টাকা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? চেক ইস্যু করলে টাকা হ্রাস পায়। কেমন? হ্রাস পায়। টাকা হ্রাস পায়, বৃদ্ধি পায়। তো মনে থাকবে ইনশাল্লাহ জিনিসগুলো। আচ্ছা বলুন তো, চেক জমা দিলে টাকা বৃদ্ধি পায়, চেক ইস্যু করলে টাকা হ্রাস পায়। তাহলে এইগুলো জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আর ইস্যুকৃত চেক মানে কি? পাওনাদারকে দেওয়া, মনে থাকবে স্যার। এবার 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট খেয়াল করুন। 3 নাম্বার পয়েন্ট মানে কি? একদম সহজ। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে একদম সহজ। সেটা হচ্ছে স্যার দেখেন, কোন প্রকার বিল পরিশোধ করে, দেখেন স্যার প্রদয় বিল পরিশোধ, প্রদয়, প্রদয় বিল পরিশোধ, প্রদয় বিল পরিশোধ, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো না হলে হবে না স্যার। আমরা জানি প্রদয় বিল টাকা পরিশোধ করছি, তাহলে কি হবে? টাকা কিভাবে স্যার বলুন তো? প্রদয় বিলের টাকা পরিশোধ করলে কি হবে স্যার? টাকা হ্রাস পাবে, টাকা হ্রাস পাবে। মাথায় থাকবে স্যার, এগুলা হ্রাস পায়। ওকে। প্রাপ্য বিলের টাকা আদায়, মনে থাকবে স্যার। 4 নাম্বার, প্রাপ্য বিলের টাকা আদায়। টাকা কি পাবে স্যার বলুন তো? টাকা বৃদ্ধি পাবে, টাকা বৃদ্ধি পাবে, রাইট? বৃদ্ধি পায়। স্যার বুঝতে পারছি স্যার। তাহলে
জমাকৃত চেক টাকা বৃদ্ধি করে, ইস্যুকৃত টাকা কমায়, প্রদেয় বিলের টাকা পরিশোধিত টাকা কি পায়, টাকা হ্রাস পায়, প্রাপ্য বিলের টাকা কি স্যার, টাকা আদায় করলে আমার টাকা বৃদ্ধি পায়, মনে থাকবে স্যার। এবার আরো কিছু জিনিস গুরুত্বপূর্ণ, এটা সবাই কি লিখে হয়েছে স্যার বলুন তো, সবার লিখে হয়েছে কিনা, সবাই এটা লিখে হয়েছে স্যার বলুন, স্ক্রিনশট উঠেছেন স্যার, সবার কি এটা স্যার লিখে হয়েছে? তাহলে আমি একটু মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট তুলে নেন দ্রুত। স্যার এটাকে আমি হচ্ছে একটু কি করে দিচ্ছি, একটু হচ্ছে মুছে দিচ্ছি, কেমন? 5 নাম্বার থেকে স্টার্ট করছি, মুছে দিচ্ছি, 5 নাম্বার থেকে লিখতেছি, কেমন? আরো স্যার এই শব্দাবলীগুলো আমাদের ইম্পর্টেন্ট স্যার, দেখেন এরপর স্যার খেয়াল করেন, এরপর 5 নাম্বারে কি কি থাকতে পারে, 5 নাম্বারে, 5 নাম্বারে স্যার খেয়াল করেন, যেমন ব্যাংক চার্জ, ব্যাংক আমার থেকে কি করলে, চার্জ করলে, ব্যাংক আমার থেকে টাকা চার্জ করলে। এবার আরেকটা কি স্যার 6 নাম্বারে, ব্যাংক চার্জ, তারপর হচ্ছে কি ব্যাংক জমা অতিরিক্ত সুদ, এগুলো একসাথে লিখবেন, ব্যাংক জমা অতিরিক্তের অতিরিক্তের সুদ। আর হচ্ছে স্যার কি ব্যাংক জমার সুদ, জমার সুদ, ব্যাংক জমার সুদ। ওকে আচ্ছা বলুন তো, ব্যাংক চার্জ করলে ব্যাংক জমা অতিরিক্ত সুদ যখন আমার কাছ থেকে নেয়, তখন আমার ব্যাংকের টাকা কি হবে স্যার বলুন তো, টাকা হ্রাস পায়। এখানেও স্যার সেম, ব্যাংক আমার থেকে সুদ গ্রহণ, মানে ব্যাংকে আমি টাকা জমা দিচ্ছি, ব্যাংক আমাকে সুদ দিচ্ছে, তাহলে কি হবে স্যার বলুন তো, টাকা বৃদ্ধি পায়, টাকা কিভাবে বৃদ্ধি পায়, ওগুলো একটু লিখে রাখবেন স্যার, বৃদ্ধি পায়, এমন। ওকে ওকে স্যার, এরপরে স্যার দেখেন তো, আর জাস্ট দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্যার দেখেন, আর 7 নাম্বার, জি 7 নাম্বার, 7 নাম্বার একটু খেয়াল করেন স্যার, 7 নাম্বার একটু খেয়াল করেন, ডেবিট মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম কেমন, আর হচ্ছে কি ক্রেডিট মেমোরেন্ডাম, জাস্ট এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, ক্রেডিট মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম। স্যার দেখেন ডেবিট মানি ব্যয় না, আর ক্রেডিট মানি হচ্ছে কি আয়, তাহলে স্যার বলুন তো, ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে দেখেন যে লেনদেনগুলো আমার ব্যাংকের টাকা হ্রাস করে তার সমষ্টিকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। দেখেন যে লেনদেন গুলো ব্যাংকের টাকা হ্রাস করে, ব্যাংকের টাকা হ্রাস করে, তাদের সমষ্টি, তাদের সমষ্টিকে কি বলে স্যার বলেন তো, ডেবিট মেমোরেন্ডাম বলে, মনে থাকবে স্যার। তাহলে ডেবিট মেমোরেন্ডাম মানে কি স্যার বলেন তো, ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে যে লেনদেনগুলো আমার ব্যাংকের টাকা হ্রাস করে, যেমন প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে, চেক ইস্যু করা হয়েছে, তারপর কি কোনো বিল পরিশোধ করা হয়েছে, ব্যাংক চার্জ করছে, অর্থাৎ যেগুলোর কারণে আমার ব্যাংকের টাকা হ্রাস পায়, সবগুলোকে একসাথে কি বলা হয়, যে সবগুলোকে একসাথে কি বলা হয়, ডেবিট মেমোরেন্ডাম, মনে থাকবে স্যার। আর ডেবিট মেমোরেন্ডাম আমার কি করে টাকা হ্রাস করে, তাহলে এটা কি করেছে বলুন তো, এখন ডেবিট মেমোরেন্ডাম কি করেছে বলুন তো, কিনা একটা জিনিস ক্ষেত্রে টাকা হ্রাস করে, টাকা হ্রাস করে, মনে থাকবে স্যার, টাকা হ্রাস করে, মাথায় থাকবে একটু স্যার, টাকা হ্রাস করে, টাকা হ্রাস করে। স্যার বলুন তো দুইটা জিনিস, ডেবিট মেমোরেন্ডাম কি, যে লেনদেনগুলো ব্যাংকের টাকা হ্রাস করে তাদের সমষ্টিকে কি বলা হয়, ডেবিট মেমোরেন্ডাম বলে, বুঝে গেছে। আর টাকা আর ডেবিট মেমোরেন্ডাম কি করে, ব্যাংকের টাকা হ্রাস করে, কারণ যেহেতু আমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে তাহলে সে টাকা হ্রাস করবে। এবার ক্রেডিট মেমোরেন্ডাম কি বলুন তো স্যার, যে লেনদেন গুলো
টাকা বৃদ্ধি করে, টাকা ব্যাংকের টাকা বৃদ্ধি করে, ব্যাংকের টাকা বৃদ্ধি করে, গুলো ব্যাংকের টাকা বৃদ্ধি করে তাদের সমষ্টি। তাদের সমষ্টি কি বলে বলুন তো? ক্রেডিট মেমোরেন্ডাম। মনে থাকবে স্যার, ক্রেডিট মেমোরেন্ডাম। আর এই ক্রেডিট মেমোরেন্ডাম আমার ব্যাংকের টাকা কি করে? বৃদ্ধি করে। ক্রেডিট মেমোরেন্ডাম কি? ব্যাংকের টাকা বৃদ্ধি করে, ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, টাকা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তো বলুন তো, ডেবিট মেমোরেন্ডাম টাকা হ্রাস করে, আর ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংকের টাকা বৃদ্ধি করে। আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? যেমন স্যার দেখেন, দেনাদার সরাসরি আমার ব্যাংকে টাকা জমা দিছে, তারপর হচ্ছে কি আমি ব্যাংকের টাকা জমা দিচ্ছি, সেখান থেকে সুদ আসছে। তারপর আমার কোনো ব্যাংক কোনো জায়গায় আমি ইনভেস্ট করছি, সেখান থেকে বিনিয়োগে সুদ আসছে, কোনো লভ্যাংশ আসছে, যে অর্থাৎ যে লেনদেনগুলো আমার টাকা বৃদ্ধি করে, সেগুলোকে বলা হয় স্যার কি বলুন তো? সেগুলোকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। তো স্যার এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক কনসেপ্ট আলহামদুলিল্লাহ শেষ। জাস্ট বাকি আছে কি বলুন তো? জাস্ট বাকি আছে প্র্যাকটিস, জাস্ট বাকি আছে কি প্র্যাকটিস। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বুধবারে প্র্যাকটিস করা হবে। তো সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন তো দ্রুত? এই চ্যাপ্টারের সবগুলো বেসিক সবাই বুঝতে পারছেন? এই চ্যাপ্টারে মোটামুটি আলহামদুলিল্লাহ আর কোনো বেসিক নেই, জাস্ট প্র্যাকটিস করা বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইনশাল্লাহ এই চ্যাপ্টার নিয়ে হচ্ছে বেসিক, এই যে প্র্যাকটিস করব বোর্ড কোয়েশ্চেন, এরপরে এমসিকিউ প্র্যাকটিস করব। সবাই কি বুঝতে পারছেন নাকি একটু বলেন দ্রুত? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে স্যার ইনশাল্লাহ দেখা হবে হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের পরে ক্লাস আছে। সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যেগুলো আজকে পড়াইছে সেগুলো একটু নোট করে ফেলবেন ক্লাসটা আবার দেখে। আর যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। আর ইনশাআল্লাহ আশা করি সকলে বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে অবশ্যই থাকবেন, যারা আজকে ক্লাসটা করছেন, যারা যারা পরে ক্লাসে যদি না করেন, তাহলে আপনি মনে করেন যে সারা জীবন হচ্ছে আপনি জমি চাষ করলেন, কিন্তু ফল কাটা, ওই যে ফসল কাটার টাইমে আপনি থাকবেন না। তো এই কাজগুলো আমরা আসলে কিভাবে কাজ করে, এই যে পড়াগুলো আমরা আজকে বললাম, এগুলো আসলে কিভাবে কাজ করে, টেকনিক গুলো বা কৌশলগুলো বা শব্দগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্যকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।